কাঞ্চনপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত এক জেলে। সে প্রতিদিন নদীতে মাছ ধরতে যায়। সেরকমই একদিন বিকেল বেলা সে জেলে নদীতে মাছ মারতে গেল। যাই, আজকে বরং তাড়াতাড়ি নদীতে যাই। আজ যেন ভগবানের কৃপায় অনেকগুলো মাছ পাই। সেই মাছ বিক্রি করে ঋণ শোধ করতে হবে। এই বলে গোপাল হাঁটতে লাগলো আর নৌকা দিয়ে নদীর মাঝখানে যেতে লাগলো আর জাল ফেলতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করে জাল তুললো, কিন্তু কোনো মাছ উঠলো না। তখন গোপাল বলল, আরে, এ কি? আজকে তো কোনো মাছই উঠতেছে না। কি হলো আজকে? দেখি, আবার জাল ফেলে দেখি। এসব বলে গোপাল আবারও জাল ফেললো। এইবার গোপালের জালে শুধু একটা মাছ উঠলো। এসব দেখে গোপাল অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। গোপালের মন অনেক খারাপ হয়ে গেল আর বলতে লাগলো, এ তো দেখছি আমার খাওয়ার মাছই উঠাতে পারলাম নে। তাহলে কি বিক্রি করব? না না, মাছ উঠাতেই হবে। যাই, আরো একটু দূরে যাই। দূরে গেলে হয়তো মাছ পাবো। এই বলে গোপাল আরো ভিতরে গেল আর জাল ফেলতে লাগলো। একটা দুইটা মাছ উঠলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতে লাগলো, কিন্তু ভালো কোনো মাছ উঠলো না। তখন গোপাল বলল, না, সন্ধে হচ্ছে, কিন্তু কোনো মাছ পেলাম না। দুইটা তিনটা মাছ উঠেছে। এটা নিয়েই বরং বাড়িতে চলে যাই। তারপর গোপাল বাড়ির দিকে আসতে লাগলো। বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেল আর গোপাল বাড়িতে এলো। তখন গোপাল তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি। এখন তোমার বাড়িতে আসার সময় হলো? কোনো রান্না করতে পারিনি। ঘরে যে কোনো খাবার নেই, কি রান্না করব? ছেলেটা যে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমিও যে আজ বেশি মাছ পাইনি। দুইটা তিনটা মাছ পেয়েছি। এই মাছই বরং আজ রান্না করো। এভাবে কি সংসার চলবে গো? কি আর করবো গিন্নি, কাল আবারও যাবো মাছ মারতে। দেখি কি হয়। এখন বরং তাড়াতাড়ি রান্না করো, বড্ড খিদে পেয়ে গেছে। তারপর গোপালের বউ রান্না করতে লাগলো আর তারপর তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা গোপাল আবারও জাল নিয়ে নদীর দিকে যেতে লাগলো। তখনই গোপালের সাথে একটি লোকের দেখা হলো। সেও গোপালের মতো মাছ মারতো। গোপালকে দেখে সেই লোকটি বলল, আরে গোপাল দাদা যে, তা এই সকাল সকাল কোথায় যাচ্ছ? কই আর যাবো? দেখতেই তো পাচ্ছো, হাতে জাল। মাছ মারতেই যাচ্ছি। তা তোমার কি খবর শুনি? আমার খবর তো অনেক ভালো। কাল 2000 টাকার মাছ বিক্রি করেছি, খুব লাভ হয়েছে। এসব আপনি কি বলছেন দাদা? আর আমি সারাদিন থেকেও কোনো মাছই পাই না। তা কোন নদীতে মাছ মারেন আপনি দাদা? আরে, তুমি যে নদীতে যাও, আমিও তো সেই নদীতেই যাই। কিন্তু আমি ওই ভিতরে যে জায়গাটা আছে ওই দিকে যাই। ওইখানে অনেক মাছ আছে। একবার জাল ফেললেই অনেক মাছ। কিন্তু আমি তো শুনেছি ওই জায়গাটা অনেক ভয়ঙ্কর। ওখানে নাকি অনেক কিছু আছে। এই জন্যই আমি যাই না ওইদিকে। কিন্তু কি আর করার, জীবন তো বাঁচাতে হবে। আর এজন্যই নিজের জীবন বাজি রেখে ওখানে যাই। তা থাকো, আমি এখন বাড়িতে যাই। আচ্ছা দাদা, ঠিক আছে। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। তখনই গোপাল মনে মনে ভাবতে লাগলো, আমিও বরং ওই জায়গায় যাই। দেখি ভালো মাছ পাই কিনা। একবার গিয়ে তো দেখি। এই বলে গোপাল সেইখানে গেল আর জাল ফেলে মাছ মারতে লাগলো।
আর প্রথম জালেই গোপাল অনেকগুলো মাছ পেল। আরে বাহ, প্রথম জালেই এতগুলো মাছ! আমার তো কপালটাই খুলে গেল। এরপর গোপাল অনেকগুলো মাছ ধরলো আর তারপর সেগুলো মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল আর অনেকগুলো টাকাও পেল। তারপর গোপাল বাড়িতে চলে এলো আর তার বউকে সব কথা খুলে বলল। তখন গোপালের বউ বলল, এটা তো খুবই ভালো কথা, কিন্তু আমার একটু ভয় লাগছে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। আরে না না বউ, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে এই মাছ মারবো। এভাবেই অনেক দিন যেতে লাগলো। গোপাল প্রতিনিয়ত সেই নদী থেকে মাছ মারতে লাগলো আর সেই মাছ বিক্রি করে অনেক টাকা পেতে লাগলো। আর এমন করতে করতে গোপালের মনে লোভ জাগলো। সেরকমই একদিন গোপাল জাল নিয়ে মাছ মারতে আসলো। আজও যেন প্রতিদিনের মতো অনেকগুলো মাছ পাই। এই বলে গোপাল জাল ফেলে মাছ মারতে লাগলো। আরে বাহ, প্রথমবারে এতগুলো মাছ! এই বলে গোপাল আবারও জাল ফেলতে লাগলো। তখনই সে নদী থেকে এক জলপরী উঠে এলো। পরীকে দেখে গোপাল ভয় পেয়ে গেল। আরে কে কে তুমি? আমি এক পরী, জলপরী। আমি এই নদীতেই থাকি। তুই তো প্রতিদিন আমার এই জায়গায় এসে আমার নদীর মাছ তুলে নিয়ে যাস, কিন্তু কালকের পর থেকে তুই আর এখানে আসবি না। যদি তোকে আর কখনো এখানে দেখি তাহলে তোকে আমি ছাড়বো না। এরকম করো না জলপরি, এখানে এসে মাছ না মারলে যে আমি আমার সংসার চালাতে পারবো না। আমাদের না খেয়ে মরতে হবে, আমাকে সাহায্য করো। ও, তাহলে শোন, আমি তোকে সাহায্য করব। তোকে আমি এক গড়া মোহর দেব। তুই কি সেটা নিতে চাস? হ্যাঁ হ্যাঁ, নিতে চাই। দিন দিন, আমাকে এক ঘড়া মোহর দিন। এক ঘড়া মোহর দিব ঠিকই, তবে এক শর্ত আছে। শর্ত? কি শর্ত আবার? তোকে আমি এক ঘড়া মোহর দিব, কিন্তু এমনি নয়। তুই তোর সন্তানের বিনিময়ে এই এক ঘড়া মোহর নিতে পারবি। তুই কি এই শর্ত মানতে রাজি আছিস? এ কেমন শর্ত? সন্তানের বিনিময়ে আমাকে এক ঘড়া মোহর নিতে হবে? হ্যাঁ, তুই রাজি থাকলে আমাকে বল, তবেই আমি তোকে এক ঘড়া মোহর দিতে পারবো। জলপরীর মুখে এসব কথা শুনে গোপাল একটু দুশ্চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারলো না সে কি করবে। অনেক ভেবে চিন্তে সে পরীকে একটি সিদ্ধান্ত জানালো। আমি আমার সন্তানের বিনিময়ে এই এক ঘড়া মোহর চাই না, কারণ এই এক ঘড়া মোহর কয়েক বছর পরেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার সন্তান আমার সাথে সারা জীবন থাকবে। আমি বাবা হয়ে আমার সন্তানকে হারাতে চাই না। তোমার এক ঘড়া মোহর আমার চাই না জলপরি। গোপালের মুখে এসব কথা শুনে জলপরী অনেক খুশি হয়ে গেল আর বলল, তুমি অনেক ভালো। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি তোমার সন্তানকে কতটুকু ভালোবাসো, আর তুমি এই মোহরের প্রতি কোনো লোভ করনি। তাই আমি তোমাকে বিনা শর্ত ছাড়াই এই মোহরগুলো দিতে চাই। এসব শুনে গোপাল অনেক খুশি হয়ে গেল। তখন জলপরী সে মোহরগুলো গোপালকে দিয়ে সেখান থেকে চলে গেল। আর গোপালও বাড়িতে চলে এলো আর তার বউকে সব কথা খুলে বলল। তাই নাকি গো? ওই জলপরি তো আমাদের অনেক উপকার করলো। লোভ না করে সৎ পথে চললে সব দিকেই ভালো হয়। তুমি একদম ঠিক বলেছো গিন্নি। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। এই এক ঘড়া মোহর আমাদের জীবন পাল্টে দেবে। আমাদের নিজেদের সাথে সাথে আমরা সকলের অনেক উপকার করব, সাহায্য করব। তাহলে দেখবে
আমাদের জীবন অনেক সুন্দর হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো গিন্নি। গোপাল ও তার বউ এক খরা মোহর পেয়ে অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে তারা ধনী হয়ে গেল ও গ্রামবাসীদেরকেও সাহায্য করতে লাগলো। তারা সকলেই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। ইছামতি নামক একটি গ্রামে বাস করত শিউলি। শিউলি ছিল অনেক রাগী, কারো সাথে ভালো ব্যবহার করত না। কিছুদিন পর শিউলির সাথে মোহন নামে একটি ছেলের বিয়ে হয়। এরপর থেকে শিউলি মোহনের বাসায় থাকতে শুরু করে। মোহন রিক্সা চালাতো, সকালে বাইরে যেত আর রাতে বাসায় আসতো। সেরকমই একদিন, বউ, ও বউ, কোথায় গেলে? আরে কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? ভূতে ধরলো নাকি? হ্যাঁ, আরে কি সব বলো? ভূতে ধরবে কেন? আমি রিক্সা নিয়ে বাইরে যাব, আর তাই তোমাকে বলার জন্য ডাকছিলাম। এটা আবার আমাকে বলতে হবে কেন? তুমি তোমার কাজে চলে যাও। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি তাহলে। এরপর মোহন তার রিক্সা নিয়ে চলে গেল আর যেতে যেতে বলতে লাগলো, এই বউকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যত দিন যাচ্ছে ততই আমার সাথে খারাপ ব্যবহার করছে। এই বলে মোহন যেতে থাকে। তখনই সে একটি যাত্রীকে দেখতে পেল আর মোহন বলতে লাগলো, আরে দিদি, কোথায় যাবেন আপনি? আসুন আসুন, বসুন। হ্যাঁ দাদা, আমি একটু সামনেই যাব, চলেন তাহলে। এভাবেই সারাদিন মোহন অনেক কষ্ট করত আর রাতে বাসায় আসতো। আর বাসায় এসে মোহন তার বউয়ের অনেক কথা শুনতো। বউ, ও বউ, আমাকে খেতে দাও। আমার যে বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এসেছে নবাব জাদা, আমি কি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, খাবার রান্না করা আছে, একাই গিয়ে খেয়ে নাও। আমি কোনো কাজ করতে পারবো না, তোমার জন্য খাবার রান্না করে রেখে দেই, এটাই তো অনেক। এসব কথা বলে শিউলি ঘুমাতে চলে যায় আর মোহনের মন অনেক খারাপ হয়ে যায়। আর মোহন নিজে থেকেই খাবার নিয়ে খেয়ে নেয়। এভাবে অনেক দিন চলে যায়। একদিন মোহন অনেক রাতে বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রাস্তায় এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। আরে বুড়িমা, এত রাতে আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় আর যাব, তাই এখানেই রাত কাটাচ্ছি। আরে বুড়িমা, এভাবে কি বাইরে থাকা যায় নাকি? আপনি বরং আমার রিক্সাতে উঠুন, আমার বাড়িতেই আপনি থাকবেন। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর সে বুড়ি রিক্সাতে উঠে বসলো আর মোহনের সাথে তার বাসায় গেল। আর গিয়ে দেখলো শিউলি ঘুমিয়ে পড়েছে। তাই মোহন সে বৃদ্ধাকে একটি ঘরে থাকার জন্য বলে আর তাকে কিছু খাবার খেতে দেয় আর নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা, হায় 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 হায়, এ তুমি কাকে নিয়ে এসেছো শুনি? এই বৃদ্ধ মহিলাকে তুমি কোথায় পেলে? আমি এনাকে কাল রাতে রাস্তায় পেয়েছি। বুড়িমা অনেক অভাগী গো। বুড়িমার আপন বলতে কেউ নেই, তাই আমি বুড়িমাকে নিয়ে এসেছি। বুড়িমা আজ থেকে আমাদের সাথেই থাকবে। কে? কি বললে তুমি? এই বুড়ি মহিলাটি আমাদের বাড়িতে আর আমাদের সাথে থাকবে?
না না, আমি থাকতে এটা কখনোই হতে দিব না। এই বুড়ি, এই বাড়ি থেকে এখনই চলে যা। এভাবে বলো না মা, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। তোমার স্বামী অনেক দয়ালু, আর তাই তো আমাকে এখানে থাকার একটু ঠাঁই দিয়েছে। হ্যাঁ, ওই ঠাঁই দিয়েছে জন্যই তো আমার স্বামীর কথা মতো আমাদের বাড়িতে থাকতে এসেছো। এই বলে শিউলি সেখান থেকে চলে গেল। তখন মোহন সেই বুড়িমাকে বলতে লাগলো, বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, আর আমার বউয়ের কথায় কিছু মনে করবেন না। সে এরকমই, সব সময় সবার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথেও করে। ও, এই ব্যাপার। তাহলে এক কাজ করো বাবা, তোমার বউয়ের মাথা বদল করো, তাহলে দেখবে সে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকবে, আর এরপর ভালো ব্যবহার করবে। মাথা বদল মানে? এ কি করে সম্ভব? আমি এক বৈদ্য বাবা, আমি তোমার বউয়ের মাথা বদল করে দেব। এভাবেই সে দিনটা চলে গেল। রাতের বেলা শিউলি ঘুমিয়েছিল। আর তখনই সেই বুড়ি মনে মনে কিছু একটা বলে শিউলির মাথায় ফু দিল। আর তারপর তারাও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা, কই গো, কোথায় গেলে তুমি? খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খাবার খেয়ে কাজে চলে যাও। আরে বাহ, এ আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? আজ বউ এত ভালো হয়ে গেল কি করে? হ্যাঁ রে, তুই সত্যি দেখছিস, এসব আমি করেছি, এবার আর তোর কোনো চিন্তা নেই। আরে বুড়িমা, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বসেন এখানে। আমি আপনার জন্য খাবার এনে দিচ্ছি। আর হ্যাঁ, আজ থেকে আপনি এখানেই থাকবেন, বুঝেছেন? এসব কিছু দেখে মোহন তো অবাক হয়ে গেল। আর এরপর মোহন বুড়িমাকে অনেক ধন্যবাদ জানালো। আর এরপর থেকে তারা সবাই সুখে শান্তি। বলি, এখনো কি শুয়ে থাকবে, নাকি আমার জন্য বাজার থেকে কিছু ফল কিনে আনবে? ফল ছাড়া যে আমার একদম ভালো লাগে না। কি ব্যাপার, এখনো উঠছো না যে? আরে কি হলো? এই সাত সকালে এভাবে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? আর কতবার বলবো শুনি? তোমায় বলতে বলতে আমার মুখখানাই যে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর একবার বলো। এবার বললে আমি ঠিক শুনতে পারবো, তোমার আর মুখ ব্যথা হবে না। বলেছে আমার জন্য কিছু ফল কিনে নিয়ে আসো। ফল খেতে খুব ইচ্ছে করছে। যাও, এখনই বাজারে যাও। ফল কিনে না আনলে আমি আজ বাসায় কিচ্ছু রান্না করব না, বুঝলে তুমি? সে কি কথা! এত বড় বিপদে পড়ে গেলাম, এখন কি করি আমি? কি আবার করবে? এতগুলো কথা বললাম তবুও কি বুঝতে পারো নাই নাকি? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছি। যাই, বাজারে যাই। এই সকালবেলাও কোনো শান্তি পেলাম না। এ কথা বলে শ্যামল বাজারের দিকে আসতে লাগলো। বাজারে পৌঁছে গেল। তখন শ্যামল একটি ফলের দোকানে গেল।
দাদা, আমাকে কিছু ফল দাও তো। আরে দাদা, কি কি ফল নেবেন বলুন। আম, আপেল আর কমলা দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, এই নাও, দিচ্ছি। কত টাকা হলো দাদা? বেশি না, মাত্র 300 টাকা হয়েছে। 300 টাকা? সেটা নাকি আবার মাত্র? এই নিন দাদা। আর যা টাকা ছিল তা দিয়েই তো ফলগুলো কিনলাম। এবার বাজার করব কি দিয়ে? বাজার আর করতে হবে না, সারা দিন রাত বই ফল খেয়েই থাকবে এখন। কই গো, আমার জন্য ফল নিয়ে এসেছো? হ্যাঁ, এনেছি। সে কি গো, শুধু ফল এনেছো যে? বাজার কোথায়? সেগুলো তো বাজারেই রেখে চলে এসেছি। আমার কাছে কোনো টাকা আছে নাকি যে বাজার করে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আজ আর বাজার করতে হবে না, আমরা এই ফলগুলো খেয়ে নেই। ফল খেয়েই দিন পার করে দিল। পরদিন সকালবেলা গ্রামের মোড়ল শ্যামলদের বাড়িতে এলো। শ্যামল, বাড়িতে আছিস? আরে মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? আপনি খবর দিলে তো আমি আপনার বাড়িতে যেতাম। না না, সেটার আর দরকার হবে না। আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, তাই তোর সাথে দেখা করতে এলাম। জি মোড়ল মশাই, বলেন, কি বলবেন? আসলে আমার বাড়িতে একটু কাজ আছে। তুই যদি কাজটা করে দিতি তাহলে বেশ ভালো হতো। আমার জমির ঘাসগুলো একটু পরিষ্কার করতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। আমি বরং আজই আপনার জমির ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে আসবো। এ কথা শুনে মোড়ল সেখান থেকে চলে গেল। আর শ্যামল মোড়লের জমিতে গিয়ে কাজ করতে লাগলো। শ্যামল মোড়লের বাড়িতে গেল। মোড়ল মশাই, বাড়িতে আছেন? হ্যাঁ রে, তোর কাজ হলো? হ্যাঁ মোড়ল মশাই, আপনার জমির সব ঘাস পরিষ্কার করেছি। ও, খুব ভালো করেছিস। এই নে তোর টাকা। আচ্ছা, এবার আমি আসি। এরপর শ্যামল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শ্যামল তার বউকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। আরে কি হলো, এভাবে ডাকছো কেন? এই দেখো, আজ কত টাকা পেয়েছি। তাহলে এক কাজ করো, বাজার থেকে আমার জন্য কিছু ফল কিনে নিয়ে আসো। অনেকদিন থেকেই তো ফল খাই না। অনেকদিন থেকেই তো ফল খাই না। আবার ফল? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো। এরপর শ্যামল বাজার থেকে আম কিনে নিয়ে এলো। শুধু আম দেখে গৌরী বলতে লাগলো, সে কি গো, তুমি তো শুধু আম কিনেই এনেছো, শুধু আম আমি খেতে পারবো না। সেই আমগুলো টিনের চালে ঢিল মারলো আর রাগ করে সেখান থেকে চলে গেল। আরে, এ তুমি কি করলে? আমগুলো কেন টিনে চালে ঢিল মারলে? টাকাগুলো আমার সব জলে গেল। আজ সারাদিনের কাজ করে কষ্টটা আমার বৃথা হয়ে গেল। এরপর শ্যামলও ঘরে চলে গেল। সেদিন রাতে অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো। আর টিনের চালে যে আমগুলো ছিল সেই আম থেকে গাছ বেরিয়ে উঠলো। পরদিন সকালবেলা গৌরী উঠান ঝাড়ু দিচ্ছিল। সে কি, এই টিনের চালে এই গাছটা কিসের? কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও। আরে, এই সকালবেলা চেঁচামেচি করছো কেন? প্রতিদিন সকালবেলা এভাবে না চেঁচালে কি তোমার ভালো লাগে না?
আরে এই দেখো, আমাদের টিনের চালে আমের গাছ হয়েছে। তাই তো দেখছি গো। তবে ভালোই হলো, আমরা এবার বাড়িতে বসেই আম খেতে পারবো। তোমার জন্য বাজার থেকে আর ফল কিনে আনতে হবে না। দেখেছো, কাল রাগ করে আমগুলো ঢিল দিয়েছিলাম, তাই আম গাছ হয়েছে। সবই আমার কারণেই হয়েছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ গিন্নি, খুব ভালো করেই বুঝতে পেরেছি। আস্তে আস্তে সেই আম গাছ বড় হতে লাগলো, আর সেই গাছে অনেক আম ধরলো। আর সেই আমগুলো তারা খেলো। বাহ, আমগুলো কি দারুণ খেতে! হ্যাঁ গো, তুমি আমগুলো বাজারে বিক্রি করো, তাহলে দেখবে আমাদের সংসারটা ভালোভাবেই চলবে। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি ভালোই বলেছো। যাই, আমগুলো পেরে বাজারে নিয়ে যাই। তারপর শ্যামল আমগুলো নিয়ে বাজারে বিক্রি করলো, আর আমগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো টাকা পেলো। গিন্নি দেখো, আমগুলো বিক্রি করে কত টাকা পেলাম। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমাদের টিনের চালে আম গাছ হয়ে ভালোই উপকার হলো। আমিও বাড়িতে বসে সারাদিন ফল খেতে পারি। এরপর থেকে শ্যামল ও তার স্ত্রী সুখের দিন কাটাতে লাগলো। টিনের চালের আম গাছের মাধ্যমে তাদের সংসার ভালোই চলতে লাগলো। তাদের আর কোনো অভাব থাকলো না।